শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কুলি। উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণের ব্যাপারে সব দল একমত বলে জানান ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থা জারির বিষয়ে সংবিধানে বিদ্যমান যে বিধান আছে তা পরিবর্তনেও রাজনৈতিক দলগুলো একমত বলে উল্লেখ করেন তিনি। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে 10ম দিনের সংলাপে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, জরুরি অবস্থা জারির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংবিধানে বিদ্যমান যে বিধান আছে তা পরিবর্তনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে আরও আলোচনা হবে। বলেন, নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, বৃহস্পতিবার পরবর্তী আলোচনা হবে। এদিকে বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, জনস্বার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে আদালতকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়াকে সমর্থন করেছে জামায়াত। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। কিছু দল আগে একমত থাকলেও আজ বিরোধিতা করছে, কিন্তু নাটকীয়ভাবে বিএনপি একমত হলে সেসব দল সমর্থন করে বলে জানান তিনি। উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা, সম্প্রসারণ করা এবং দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। যদি আমরা উপজেলা পর্যায়ে যদি অধস্থন আদালতকে নিয়ে যেতে পারি, তাহলে বিচারটা অনেকখানি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে, তাদের ঘরের কাছে সেই বিচার ব্যবস্থাকে নিয়ে যেতে পারে। উপজেলায় এই ধরনের আদালত সম্প্রসারণ করলেও যাতে সালিসি আদালত কার্যকর ভূমিকা পালন করে, সে ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। অধিকাংশ দলের পক্ষ থেকে যে মত পাওয়া গেছে, সম্ভবত আরো একদিন আমরা এই সপ্তাহে পৌঁছবো এবং সপ্তাহের বিষয়গুলো একটু পরে আমরা এক পর্যায়ে আলোচনা করে নিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাধা বিপত্তি পেরিয়ে বিএনপির নেতৃত্বেই হবে নতুন বাংলাদেশ। গণঅভ্যুত্থান যেই নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান তিনি। সকালে চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় অংশ নিতে সিলেটে পৌঁছান তিনি। পরে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু-এর মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইলিয়াস আলী সহ দলটির বহু নেতাকর্মী গুম, খুন এবং মিথ্যা মামলার শিকার হয়েছেন। এসব কথা জানান মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন তিনি। এখানেই 19 জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল দলটি। গোলাম পরওয়ার জানান, নির্বাচনের পরিবেশ যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি জানানো হবে সমাবেশ থেকে। জানানো হবে 7 দফা দাবি। একই সাথে তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো বক্তব্য জামায়াত দেয়নি, তারা কেবল ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়েছে। এ মাসেই জুলাই সনদ ঘোষণার দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের সেক্রেটারি আমরা নিজেরা বসেছি, মিটিং করেছি। আজকে আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন, নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না, আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার। সোমবার শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তবে সুযোগ থাকলেও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেননি সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। জুলাই আন্দোলনে 1400-এর বেশি মানুষকে হত্যার মূল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমাতে হামলা, মামলা আর গুম হত্যার মাস্টারমাইন্ড হিসেবে
তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে চলছে বিচার কাজ। এছাড়া জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। আর তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত রিকশা চালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক মেয়র আইভী। মামলায় বলা হয়, গত বছর 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় তুহিনের। আর এই ঘটনায় নিহতের পরিবার 99 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক হামিদুল হককে 4টি এফডিআর এর 40 কোটি টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। হামিদুলের নামে থাকা পূবালী ব্যাংকের 4টি হিসাবে 10 কোটি টাকা করে এফডিআর ফ্রিজ করতে দুদকের পক্ষে আবেদন করে সংস্থাটির সহকারী পরিচালক নওশাদ আলী। আবেদনে বলা হয়, হামিদুল হক এবং তার স্বার্থ সংশ্লিষ্টরা এসব টাকা উত্তোলন, হস্তান্তরের চেষ্টা করছে বলে দুদকে জানতে পেরেছে। আর সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে ফ্রিজ করার প্রয়োজন। এর আগে গত 21 এপ্রিল হামিদুল হক এবং তার স্ত্রী নুসরাত জাহান মুক্তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। 3 দফা দাবিতে পদযাত্রা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন বিডিআর সদস্য আহত হয়েছেন। সকালে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে সেখান থেকেই মিছিল নিয়ে তারা রওনা হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। মিছিলটি কাকরাইল মোড়ে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে মৎস্য ভবন মোড়, কাকরাইল এবং আশেপাশে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন চাকরিচ্যুত বিডিআর সদস্য আহত হয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। শান্তিপূর্ণভাবে যমুনার অভিমুখে এসেছি শুধুমাত্র প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য, কিন্তু আমাদেরকে গ্রেনেড সাউন্ড মেরেছে এবং পাথর নিক্ষেপ করে টিএসএল মেরেছে। এই যে রক্ত, আমরা কোনো পাবলিক সহ কোনো গাড়ি ঘোড়া আমরা কোনো কিছুর মধ্যে আমরা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই নাই। সাংবিধানিকভাবে দাবি আদায়ের জন্য আসছি। বারবার অনুরোধ করার পরে আপনারা দেখছেন 10 মিনিট সময়ও দিয়েছি যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা করব। পরবর্তীতে কিন্তু আমরা যে 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও। জুলাই অভ্যুত্থানকে যেভাবে খারিজ করে দেওয়ার অপচেষ্টা চলছে সেটি রোধেই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। আর এজন্যই আগামী 3 আগস্ট ঢাকায় আসবে জনতা। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছিল ঠিক সেইভাবেই বাংলাদেশ বিনির্মাণ করা হবে। পদযাত্রায় আজ রাজশাহী থেকে নাটোর, সিরাজগঞ্জ হয়ে পাবনায় পৌঁছাবে। পথে গণসংযোগ এবং পথসভায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির 7ম দিন সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর। আর এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে, যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে, যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে, সংবিধানের স্বীকৃতি থাকতে হবে।
এনসিপির পদযাত্রা এবং পথসভার খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, একটু জানাবেন পদযাত্রা এখন কোন পর্যায়ে আছে, নেতারা এসে পৌঁছেছেন কিনা, আর তারা যদি এসে থাকেন কি বলছেন তারা এই মুহূর্তে? উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক তাসনুবা জামিল, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন। কলি আসলে ইতিমধ্যে কিন্তু আসলে সেই এনসিপি যারা মূলত কর্মকর্তা তারা কিন্তু যারা এখানকার নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসেছেন, অর্থাৎ সিরাজগঞ্জ শহীদ মিনার চত্বরে কিন্তু তারা এসে ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন। এসে গেছেন ইতিমধ্যেই নাহিদ ইসলাম সহ মূলত যারা এদের এনসিপির মূল কর্মকর্তা নেতৃবৃন্দ রয়েছেন সকলেই কিন্তু এসে গেছেন এবং তারা কিন্তু এখন বক্তব্য শুরু করেছেন। অর্থাৎ বক্তব্যের মধ্য দিয়ে তারা মূলত নতুন দেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে এখানে এসেছেন এবং একই সঙ্গে বিচার সংস্করণ এবং সেই সাথে সংবিধান যে সংস্কারের যে লক্ষ্য নিয়ে মূলত তারা আজকে এই পথযাত্রা করছেন এবং তারা কিন্তু আজকে মূলত তাদের যে কার্যক্রমগুলো চালাচ্ছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা এখন বক্তব্য শুরু করেছেন এবং মানুষের ঢল কিন্তু বলে দিচ্ছে যে আসলে এনসিপির যে তাদের আজকের যে কার্যক্রমগুলো সেগুলো তারা ইতিমধ্যেই চলমান রেখেছে এবং আজকে কিন্তু ইতিমধ্যে নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন। এখন মূলত বক্তব্য দেওয়ার জন্য এসেছেন এবং যে বক্তব্যর শুরুতেই কিন্তু তারা বলছেন যে আসলে দেশ সংস্করণের জন্য তাদের যে সমস্ত কার্যক্রমগুলো শুরু করার কথা সেটি যাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু আজকে এখানে তারা উল্লেখ করবেন। পথসভাগুলো কিন্তু আসলে নাটোর শেষ করে মূলত তারা সিরাজগঞ্জে এসেছেন, সিরাজগঞ্জে শেষ করে তারা মূলত পাবনায় যাবেন এবং আমি দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারবেন যে আসলে মানুষের কিন্তু প্রচণ্ড মানুষের এখানে যে উপস্থিতি সেই উপস্থিতি বলে দেয় আসলে এনসিপি মানুষের মাঝে মানুষ মূলত এই নতুন দলের কথা শোনার জন্য, নতুন দলের নেতৃবৃন্দদের কথাগুলো শোনার জন্য তারা মূলত এখানে এসেছেন এবং তারা কিন্তু সেই দীর্ঘ সময় কিন্তু তারা আসলে অধীর অপেক্ষা করছেন। তাদের সেই অপেক্ষার মধ্য দিয়ে তারা জানান দিচ্ছেন যে আসলে নতুন দলের যারা কর্মকর্তা তাদের এখানকার যারা নতুন নেতৃবৃন্দ রয়েছেন তারা মূলত কি বলছেন, কিভাবে আসলে দেশ সংস্কারকরণের জন্য তারা যে আন্দোলন করছেন এবং দেশ গড়ার জন্য অর্থাৎ জুলাই পদযাত্রা যে তাদের যে শুরু হয়েছে সেই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে মূলত আসলে কি তারা মূলত জানান দিতে চাচ্ছেন এবং কিভাবে দেশের এই নতুন হাল ধরবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে মানুষ তাদের কাছে জানার জন্য অধীর অপেক্ষা করছে। ইতিমধ্যে কিন্তু সেই নেতৃবৃন্দ যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং সিরাজগঞ্জ কিন্তু শহীদ মিনারে তারা এসেছেন এবং সেই শহীদ মিনারে দাঁড়িয়ে তারা দীর্ঘ সময় তারা বক্তব্য দিচ্ছেন এবং একই সাথে কিন্তু নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু উৎসুক, অর্থাৎ এখানকার যারা এনসিপির যারা কমিটিতে যারা রয়েছেন এবং এনসিপির যারা যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন এবং সিরাজগঞ্জ জেলা কমিটি যারা রয়েছেন সকলেই কিন্তু আসলে এখানে উপস্থিত থেকে এবং সিরাজগঞ্জের মানুষ কিন্তু আসলে তাদের সেই নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কথাগুলো শোনার জন্য অধীর অপেক্ষার পর কিন্তু তারা সেই বক্তব্যগুলো শুনছেন এবং বিশেষ করে জি অনেক ধন্যবাদ আপনাকে রুবেল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। জানা গেছে কাঠমান্ডুতে 6 সেপ্টেম্বর প্রথম এবং দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলাতে চেয়েছিল বাফুফে, কিন্তু সে সময় অধিকাংশ দলই খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। আর এছাড়া অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগে থেকেই নির্ধারিত। এশিয়ায় অনেক দেশের সঙ্গে আলাপ আলোচনা করলেও শেষ পর্যন্ত নেপাল বাংলাদেশের পক্ষে খেলার আগ্রহ প্রকাশ করে। হামজা সমিতের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে। আর হংকংয়ে ফিফা র্যাঙ্কিং হচ্ছে 153। উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি সারবে 173 র্যাঙ্কিংয়ে থাকা নেপালের ম্যাচ দিয়ে। ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থানান্তরের সংস্কার কমিশনের প্রস্তাবকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ আইনজীবীরা। দুপুরে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বলেন, ঢাকার বাইরে হাইকোর্ট স্থানান্তর না করতে সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকলে তা না মেনে এমন প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, যে আদালত অবমাননার শামিল। আর এ সময় আইনজীবীরা বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর হলে ন্যায় বিচার বিচ্যুত হবে, রাজনৈতিক প্রভাব বাড়বে, আর এতে করে দুর্বল হয়ে পড়বে বিচার ব্যবস্থা। এছাড়া ঢাকার বাইরে মেধাবী আইনজীবীদের সংকটও রয়েছে, যা বিচার ব্যবস্থায় সুদূর প্রসারী প্রভাব ফেলবে, এমন মন্তব্য করেন তারা। শুধুমাত্র বিল্ডিং পরিবর্তন করলে ন্যায় বিচার নিশ্চিত হয় না। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো আছে সেগুলোই আপনাদের মাথায় নাই। কোন সিদ্ধান্ত আইনজীবীদের বাইরে নিতে দেওয়া হবে না। আপনারা যে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন এখনই প্রত্যাহার করুন। বাংলাদেশের মানুষকে আপনারা যদি ন্যায় বিচার
সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চান তাহলে জেলা আদালতকে উপজেলায় পৌঁছে দেন। এবছরের এসএসসি পরীক্ষা ফলাফল আগামী 10 থেকে 12 জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে ফলাফল প্রকাশে যে কোনো একটি তারিখ চূড়ান্ত করবে। সোমবার ফল প্রকাশের জন্য 3 দিনের সম্ভাব্য তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি। জানা গেছে 10, 11 এবং 12 জুলাই এই 3টি তারিখের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে, আর সেই হিসেবে চলতি মাসের 25 তারিখের মধ্যে ফল প্রকাশিত হওয়ার কথা। গত 10 এপ্রিল এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। সময়ে নতুন আক্রান্ত 492 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনের মধ্যে একজন পুরুষ এবং 2 জন নারী, যেখানে বরিশালে 2 জন আর খুলনার একজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 403 জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 48 জন, যাদের মধ্যে 25 জন পুরুষ এবং 23 জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 12,763 জন, যার মধ্যে 7,558 জন পুরুষ এবং বাকি নারী। আসন্ন নির্বাচন নিয়ে নানা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে রাজনৈতিক দল এনডিএম এবং আম জনগণ পার্টির প্রতিনিধি দল। বিকেলে নির্বাচন কমিশনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল আসন্ন নির্বাচনে সংসদীয় আসন বিন্যাস, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর অযোগ্যতা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা এবং লিখিত প্রস্তাবনা দিয়েছে। নির্বাচনী ব্যয় 25 লাখ থেকে 40 লাখ নির্ধারণ, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেউ যাতে দলের পরিচয় লুকিয়ে নির্বাচনে অংশ নিতে না পারে এবং 26 ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাব্য তারিখের দলের আলোচনা এবং তফসিল ঘোষণার দাবি জানায় তারা। এরপর আনারস মার্কা এবং দলের নিবন্ধনের বিষয়ে আহ্বায়ক রফিকুল আমিনের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে আম জনগণ পার্টির প্রতিনিধি দল। নিষিদ্ধ তো আমরা যতদূর জানি ইতিমধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনই হয়েছে। তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন, এইটার ব্যবস্থা করা। আমাদের দলের একটা প্রতীকের আহ্বান করেছি, আনারস মার্কা, এবং আমরা আগামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি। আমরা একটা নির্বাচন মুখর পরিবেশ সৃষ্টি দেখতে চাই। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। হবিগঞ্জের নবীগঞ্জ শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর এই ঘটনার পর বিকেল 4টা থেকে আগামীকাল মধ্যরাত পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার তিমিরপুর এবং আনমনু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। আর এরই জেরে বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় তারা। আহত হয় উভয় পক্ষের শতাধিক মানুষ। সে সময় আশেপাশের কয়েকটি গ্রামের লোকজনও অংশ নেয় সংঘর্ষে। ভাঙচুর এবং লুটপাট করা হয় বেশ কিছু দোকানপাট। পরে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। সাগর, গ্রামবাসীর সংঘর্ষের যে ঘটনা, এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা একটু জানাবেন আমাদের। কলি আসলে এখনো মামলা দায়ের হয়নি। পরিস্থিতি যেহেতু এখনো থমথমে এবং উভয় পক্ষে প্রচুর আহত রয়েছে, যে কারণে সবাই আসলে চিকিৎসা এবং উত্তেজনা প্রশমনের যে বিষয়টি সেদিকে আসলে সবাই ব্যস্ত। হয়তো পরবর্তীতে মামলা দায়ের হতে পারে। আসলে গত 4 জুলাই এই সংঘর্ষটির সূত্রপাত। সেটি গত 4 জুলাই 2 ব্যক্তির কথা কাটাকাটির জেরে মূলত শুরু হয়েছিল এবং তার পরবর্তী গত কয়েকদিন ধরে আসলে নবীগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করেছিল। এর মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আজ বিকেলে নবীগঞ্জ শহরের পার্শ্ববর্তী
দুটি এলাকা, আনমুন এবং তিমিরপুর। দুই পক্ষই আসলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িত হয় এবং তাদের সাথে আবার তাদের আশেপাশের যে কয়েকটি গ্রাম রয়েছে তারাও এসে যুক্ত হয়, যে কারণে সংঘর্ষটি একটি ভয়াবহ রূপ নেয় এবং এই সংঘর্ষের চলাকালে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়েছে, বেশ কয়েকটিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তো এক ধরনের ভীতিকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল নবীগঞ্জ শহর জুড়ে এবং পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করেছে এবং পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে উত্তেজনার যে বিষয়টি এবং থমথমে যে ভাবটি সেটি আসলে এখনো নবীগঞ্জ শহরে রয়েছে এবং এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা যদি প্রত্যাশা করছেন যে যদি সংঘর্ষটা যেন আর কোনোভাবে আর বৃদ্ধি না পায়। সবকিছু মিলিয়ে আসলে নবীগঞ্জ শহরে। জি, ধন্যবাদ আপনাকে সাগর। টাকার অভাবে নারী ফুটবল দলের উন্নয়ন থেমে যাওয়ার মতো ঘটনা বাফুফের বর্তমান কমিটির আমলে আর হবে না, এমন প্রতিশ্রুতি দিলেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরিফ। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ার মিশন এশিয়া কাপ হাতে, সময় মাত্র 8 মাস। এশিয়ার জায়ান্ট দেশগুলোর বিপক্ষে ম্যাচ খেলার জন্য এখন থেকে অর্থ জোগাড় করতে নামছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। টাকার অভাবে বছর দুয়েক আগে মিয়ানমারে অলিম্পিক বাছাই পর্ব খেলতে যেতে পারেনি বিধিবাম সেই মিয়ানমারই এবার ইতিহাস রচনা করল বাংলার বাঘিনীরা। মাঝরাতে তাদের এক পলক দেখার জন্য ফুটবল ক্রেজ প্রমাণ করে এখন আর পিছিয়ে থাকার উপায় নেই। বাফুফে কর্তাদের সংকল্প সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে ভালো করা চাই। টাকার জন্য থেমে যাওয়া আর একবারের জন্য নয়। টাকার জন্য তো আর কিছুই আটকাবে না, কেন ফুটবল জেগে গেছে, স্পন্সরও জেগে যাবে, কাজে কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেরকম ফুটবল ঘুমায় গেছিল স্পন্সর ঘুমায় গেছিল, ফুটবল জেগে উঠেছে, স্পন্সর জেগে উঠছে, দর্শকও জেগে উঠছে। রাত 3টার সময় এখানে এত কষ্ট করে যাতায়াতের অবস্থা তো বুঝেনি, কত কষ্ট করে এসছে আর কত কষ্ট করে যাবে, কাজে ফাইন্যান্সের আর আমাদের কোনো সমস্যা থাকার কথা না। পিটার বাটলারের হোমওয়ার্ক শুরু। অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ খেলতে হাতে বাকি মাত্র 8 মাস। জাপান, চীন, সাউথ কোরিয়া, চাইনিজ তাইপে এশিয়ার বিগ ফোরের বিপক্ষে অন্তত কিছু ম্যাচ খেলার পরিকল্পনা। প্রয়োজনে ক্যাম্প করতে চান এসব দেশে। বাফুফেও অর্থ সংস্থানের কাজ শুরু করছে। আমরা ফুললি কমিটেড। অস্ট্রেলিয়ার জন্য আমরা ইনশাল্লাহ একটি প্রপার প্ল্যান করব, খুব শিগগিরই সেটা হবে এবং প্ল্যান করে আমরা সেটা বাজেট নির্ধারণ করব এবং সেটা রেইজ করার জন্য মার্কেটিং কমিটির দায়িত্বে যেহেতু আমি আছি, আমার সাধ্যমতো আমি সব কিছু করব। 2022 সালে সাব জয়ের পর এশিয়ায় দোর্দণ্ড প্রতাপে ছোটার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। এবারও কর্তারা সেই পথে হাঁটলে ভাগ্য পরিবর্তন হবে না দেশের ফুটবলের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। মূল্যস্ফীতির হার কমেছে। জুন 2025 মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8.48% দাঁড়িয়েছে, যা গত 2024 সালের অগাস্ট মাসের তুলনায় 2% বিন্দু কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে 7.39% দাঁড়িয়েছে, যা গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা কমে আসবে বলে আশাবাদী নীতি নির্ধারকরা। বলছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি কৌশলের ফলে অর্থনীতির এই সূচকে ইতিবাচক পরিবর্তন আসছে। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে সক্ষমতা বাড়িয়েও ব্যাংক খাতের ঝুঁকি কমানো সম্ভব নয় মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংক রিস্ক বেসড সুপারভিশন RBS এর আওতায় আসছে। ইতিমধ্যে 20টি ব্যাংক পরীক্ষামূলকভাবে সুপারভিশনের আওতায় এসেছে। ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক উদ্যোগের আওতায় আসবে অন্য ব্যাংকগুলো। RBS এ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হচ্ছে ব্যাংক ফোকাস টিমের সমন্বয়ে একাধিক ব্যাংক সুপারভিশন বিভাগ। কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিও নেওয়া হচ্ছে। এখন যেটা হবে সেটা হচ্ছে একটু ফরওয়ার্ড লুকিং, সামনের দিকে তাকানো, একটু অ্যান্টিসিপেটরি, অর্থাৎ কি হতে যাচ্ছে। এবং এটা কিন্তু সবার জন্য এক নয়। রিস্ক সবার জন্য, কিছু রিস্ক আছে যেটা সবার জন্য প্রযোজ্য, আবার কিছু আছে যেটা স্পেসিফিক ফর দ্য ব্যাংক।
তো দুটো ক্ষেত্রেই আমাদেরকে কাজ করতে হবে এবং দুই ধরনের রিস্কেই আমাদেরকে এন্ডোজেনাইজ করতে হবে। রাজস্ব বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই, তবে কেউ সীমা লঙ্ঘন করলে তাকে আলাদা চোখে দেখা হবে না, এমন মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিকেলে ঢাকা কাস্টম হাউস পরিদর্শন করেন তিনি। জানান, কাস্টমস ইস্যুতে ব্যবসায়ীদের হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে কর্মীদেরকে। সংস্কার বিতর্কে গত কয়েক সপ্তাহ কার্যত অচল ছিল রাজস্ব বিভাগ। বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ সহ নানা দাবিতে উত্তাল হয় ঢাকা ও চট্টগ্রামের কার্যালয়। থমকে যায় কাস্টমস শুল্ক ও ভ্যাট আদায়। পরে অবশ্য সরকারের আশ্বাসে কর্মসূচি থেকে সরে আসেন কর্মচারীরা, কিন্তু জটিলতার মাঝেই রাজস্ব বোর্ডের একাধিক সদস্যকে অবসরে পাঠায় সরকার। কয়েকজন কর্মকর্তার অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করে দুদক। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফ করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কর্মচারীরা আতঙ্কে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দায়িত্বশীল তাদের কোনো ভয় নেই। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। জানানো হয় 3টি নতুন সফটওয়্যার চালু করছে রাজস্ব বিভাগ, যার সুবাদে কাস্টমস চালান সরাসরি পাওয়া যাবে অনলাইনে। ব্যাগেজ রুল পরিবর্তন হলে লাগেজে বছরে 2টি মোবাইল বহন করতে পারবেন কার্ডধারী প্রবাসীরা। প্রবাসী ভাই বোনেরা যখন আসেন, তারা নানা রকমের ঝামেলা পড়েন, বিশেষ করে তাদের সাথে টুকটাক জিনিসপত্র যেগুলো থাকে এইগুলো নিয়ে। এটা যাতে করে তাদের জন্য একেবারে ঝামেলা মুক্ত হয়, সেই জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। ব্যাগেজ রুলসের আওতায় যে সকল পণ্য খালাস হবে সেগুলোকে দ্রুত এবং ঝামেলা মুক্তভাবে খালাস করার জন্য। এনবিআর জানায়, সদ্য বিদায়ী অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 3,68,000 কোটি টাকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 5G রেডিনেস প্রকল্পের সিংহভাগ অর্থ খরচ হয়েছে, আমদানি করা হয়েছে যন্ত্রপাতিও। এই অবস্থায় রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং সংযুক্ত অন্যান্য প্রকল্প গতিশীল করতে দুদকের সহায়তা প্রয়োজন। বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, পাশাপাশি চালু রাখতে হবে তদন্ত কার্যক্রম। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএল এর 326 কোটি টাকার 5G রেডিনেস প্রকল্পের জন্য দরপত্র প্রক্রিয়া এবং অর্থছাড় সম্পন্ন করে বিগত আওয়ামী লীগ সরকার। টেন্ডারে অনিয়ম এবং ভবিষ্যৎ চাহিদার চেয়ে 5 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক তৈরি করে বিপুল অর্থ অপচয়ের অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামে দুদক। এরপরেই থমকে যায় প্রকল্পের গতি। এর প্রেক্ষিতে প্রকল্পের কাজ চালুর জন্য সহায়তা চেয়ে দুদকে চিঠি পাঠান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, প্রকল্পের সিংহভাগ অর্থ খরচ করা হয়েছে, যন্ত্রপাতিও আমদানি করা হয়েছে। সংযুক্ত অন্যান্য প্রকল্প গতিশীল করতে দুদকের সহায়তা প্রয়োজন। কিছু চিঠি আদান প্রদান করে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি। এর বাইরে আমরা কোনো নির্দেশ দেই নেই। দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই। তো সুতরাং যেই বিষয়টা করা হচ্ছে, আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয়, তাহলে দুটো ঘটনা ঘটবে। 300 + 300 600 কোটি টাকার গচ্ছা যাবে। ভবিষ্যৎ চাহিদা হতে পারে 26 টেরাবাইট ব্যান্ডউইথের, অথচ প্রকল্পের জন্য 126 টেরাবাইট ব্যান্ডউইথ সক্ষমতার যন্ত্রপাতি নেওয়া হচ্ছে। এমন অভিযোগ সত্য নয় বলে জানান তিনি। বলেন, বাংলাদেশে ব্যান্ডউইথ ব্যবহার প্রতি বছর 34% হারে বাড়ছে। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রাথমিক সুপারিশে ক্যাশ এবং রিডান্ডেন্সির কোনো হিসাব করা হয়নি। পরবর্তীতে বুয়েট ভবিষ্যতের জন্য 111 টেরাবাইট সক্ষমতার সুপারিশ করে। বুয়েট একটা স্টাডি করেছে, এই স্টাডি করে দেখিয়েছে 2016-17 সালে যে স্টাডিটা করা হয়েছিল, তখন থেকে 10 বা 12 বছর পরে এটা লাগবে 100 টেরাবাইটের বেশি। বছর 34 থেকে 45% একটা হিসাব যোগ করি, তাহলে এই প্রবৃদ্ধি আজ থেকে 12 বছর পরে দাঁড়ায় প্রায় 250 টেরাবাইট। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্প চালু করা সম্ভব হলে সরকারের 600 কোটি টাকার সাশ্রয় হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বিটিসিএল তার যে ডিডব্লিউডিএম বাজারে, এই বাজারে দুর্বল হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মাসুদুজ্জামান রবিন, আমরা বলতে চাই, যমুনা নিউজ, ঢাকা। আপনারা জানেন যে সেখানে আমরা সব সময় সেরা সাথে
প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। জার্মানির চ্যালেঞ্জ রদ 2025-এ অংশ নিয়ে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করে ইতিহাস করেছেন বাংলাদেশের দ্রুততম আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। ট্রায়াথলনটি শেষ করতে তার সময় লেগেছে 10 ঘন্টা 25 মিনিট 59 সেকেন্ড। এই রেসে ছিল 3.8 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং 42.2 কিলোমিটার রানিং, যেখানে আরাফাত তার সাঁতার শেষ করেছেন 1 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ডে। সাইক্লিংয়ে তার সময় লেগেছে 5 ঘন্টা 39 মিনিট 47 সেকেন্ড, আর দৌড় শেষ করেছেন তিনি 3 ঘন্টা 27 মিনিট 32 সেকেন্ডে। আর এর আগের রেকর্ডটিও তার দখলেই ছিল। সেবার ট্রায়াথলন সম্পন্ন করতে তার সময় লেগেছিল 10 ঘন্টা 31 সেকেন্ড 32 মিনিট। আরাফাতের সাথে অংশ নিয়ে রেস সম্পন্ন করেছেন জার্মানি প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট সুমিত পল। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই ট্রায়াথলন রেসের এবারের আসরে 108টি দেশ থেকে অংশ নিয়েছে 3500 অ্যাথলেট। 2025 সালে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি 57 লাখে পৌঁছেছে, যার মধ্যে 11 কোটি 50 লাখ মানুষ কর্মক্ষম বয়সের। আর মোট জনসংখ্যার 19% তরুণ জনগোষ্ঠীর, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় সুযোগ বলে মনে করছে জাতিসংঘ। তবে প্রথমবারের মতো কোনো রিপোর্টে দেখা গেছে দেশের জনসংখ্যার বার্ধক্যমুখিতা। প্রায় 1 কোটি 20 লাখ মানুষ বয়স এখন হচ্ছে 65 বছরের বেশি। পুরুষ আর নারীর গড় আয়ু বেড়ে হয়েছে যথাক্রমে 74 এবং 77 বছর। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে 17 কোটি 57 লাখে। এই বিশাল জনগোষ্ঠীর 2/3 কর্মক্ষম বয়সের, যা দেশের জন্য এক বিরাট সম্ভাবনা তৈরি করছে। এই তথ্য উঠে এসেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA প্রকাশিত বৈশ্বিক জনসংখ্যা সম্পর্কিত প্রতিবেদনে। জাতিসংঘ ভবনের UNFPA এর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং জানান, 2025 সালে বিশ্বের মোট জনসংখ্যা 820 কোটি। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি 57 লাখ, এর মধ্যে অর্ধেক নারী। প্রায় 11 কোটি 50 লাখ মানুষ কর্মক্ষম বয়সের। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় সুযোগ। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে আনুমানিক 1 কোটি 57 লাখ, যার অর্ধেকই নারী এবং 2/3 বা প্রায় 11 কোটি 50 লাখ মানুষ কর্মক্ষম বয়সী। এটি বাংলাদেশের জন্য এক দুর্দান্ত সুযোগ তৈরি করেছে, যেখানে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। প্রতিবেদনে বলা হয়, তরুণ জনগোষ্ঠীর অবদানও বাংলাদেশে গুরুত্বপূর্ণ। দেশের মোট জনসংখ্যার 19% কিশোর কিশোরী, যার সংখ্যায় 3 কোটি 30 লাখ। আর 10 থেকে 24 বছর বয়সী যুব সমাজের সংখ্যা প্রায় 5 কোটি। তবে উদ্বেগের বিষয়, বাংলাদেশে প্রায় 7% মানুষ, অর্থাৎ প্রায় 1 কোটি 20 লাখ মানুষ 65 বছরের বেশি বয়সী। এটি জনসংখ্যা বার্ধক্যের ইঙ্গিত দিচ্ছে। প্রায় 7%-এর মতো হচ্ছে পপুলেশন 65 and above। তো এটা আমাদের জন্য একটু নতুন ডাইমেনশন। অর্থাৎ গ্লোবালি ডেমোগ্রাফাররা বলেন, যদি জনসংখ্যা 7% 65 and above, এটাকে একটা এজিংয়ের অনসেট বা এটাকে একটা সোসাইটিতে এজিং সোসাইটি সেটা ইন্ডিকেট করে। আর যদি সেটার সংখ্যা যদি 14%-এর বেশি হয়ে যায়, তখন এটাকে এজড সোসাইটি বলে। প্রকৃত প্রজনন সংকট, পরিবর্তনশীল বিশ্বে প্রজনন স্বাধীনতার সন্ধান শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এখনও অনেক নারী স্বাধীনভাবে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিতে পারেন না, যেখানে অর্থনৈতিক, সামাজিক ও কাঠামোগত নানা বাধা রয়েছে। Women are overburdened, মানে they are working outside the home and then they are still working at home. So then that is also pressurizing somehow not to be pregnant or not to have children. কখন সে বাচ্চা নেবে, কয়টা বাচ্চা নেবে, তার জন্য তো তাকে এডুকুয়েট অ্যাক্সেস টু দ্য হেলথ সার্ভিস থাকতে হবে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে সেইখানে অনেক ইস্যুজ আছে। সে হয়তো তার ফর এক্সাম্পল ইন আরবান সেটিংয়ে একরকম ব্যারিয়ার, আবার রুরাল হচ্ছে আরেক রকম ব্যারিয়ার। জাতিসংঘের এই প্রতিবেদন মনে করিয়ে দেয়, জনসংখ্যা সংকটের সমাধান কোনো সংখ্যা নয়, বরং প্রতিটি মানুষের অধিকার, সুযোগ এবং সম্মান নিশ্চিত করার মধ্যেই নিহিত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বস্তিতে যারা বসবাস করছেন তাদের জন্য বাস্তবায়নযোগ্য
স্বাস্থ্যসেবা কাঠামো প্রস্তাব করেছে আইসিডিডিআরবি। আইসিডিডিআরবির নিউট্রি ক্যাপ নামে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বাউনিয়াবাদ বস্তিতে গর্ভবতী নারী, কিশোরী এবং শিশুর পুষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় নেতৃত্বে পরিচালিত সেবামূলক কর্মসূচিটি কার্যকর হয়েছে। সকালে আইসিডিডিআরবিতে গবেষণায় ফলাফলটি তুলে ধরা হয়। এ সময় বিশেষজ্ঞরা বলেন এই মডেলে নিরাপদ প্রসব, পুষ্টি এবং রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মডেলটি দেশের অন্যান্য বস্তিতেও সহজে বাস্তবায়নযোগ্য। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ঢাকা ব্যাংকের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কাস্টমার নাইট এবং বর্ণাঢ্য গালা ডিনারের আয়োজন করা হয়েছে। একই দিনে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে। এছাড়া ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ATM হায়াতুজ্জামান খানের পাশাপাশি প্রধান কার্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনিয়র শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার ব্যাংকের ক্লায়েন্ট, স্টক হোল্ডার এবং কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে 1995 সাল থেকে এখন পর্যন্ত কর্মরত এমন 18 জন ঢাকা ব্যাংক কর্মকর্তাদেরকে পুরস্কৃত এবং বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। আর এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।